আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মালয়েশিয়ার জন্য যারা অধীর আগ্রহে আছেন তাদের জন্য সুখবর দেব ইনশাল্লাহ। আর একটা কথা আমি সবসময় বলি যে আমি কোনো ইউটিউবার না, আমি যেহেতু ব্যবসায়ী, আমাকে ব্যবসায়িক কথাবার্তায় বলতে হয় এবং সঠিক ইনফরমেশন সবসময় দেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ আমি ভিডিও আপলোড করি না বা আমার সেই ধরনের মন মানসিকতা নাই। তো আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে 2 মিনিট সময় আপনাদের নিব। সেটা হলো আমাদের সার্বিয়ার আলহামদুলিল্লাহ 10টা বিষয় হয়ে গেছে। সার্বিয়ার এই বিষয়গুলো করতে যদি অনেক কষ্ট হয়েছে, তো এর মধ্যে প্রথম বিষয়টা আমার হাতে আছে, এটা হলো শাহ আলম ব্যাপারী, ওর বাড়ি হলো মাদারীপুর। তারপরে হচ্ছে রাসেল সরকার, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তারপরে হচ্ছে সানোয়ার হোসাইন, ওর বাড়ি হচ্ছে জামালপুর। তারপরে হচ্ছে সৈকত হোসাইন, ওর বাড়ি হচ্ছে বিক্রমপুর। তারপরে হচ্ছে নাজিম হোসাইন, ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তারপরে হচ্ছে শেখ বাদশাহ, ওর বাড়ি হচ্ছে ফরিদপুর। তারপরে হচ্ছে আমিনুল ইসলাম, ওনার বাড়ি হলো জামালপুর সরিষাবাড়ি। তারপরে হচ্ছে নাসির উদ্দিন, এলো গোপালী, ও আমার খুব প্যারা দিছে, খুব যন্ত্রণা দিছে। তারপরে হচ্ছে জাহিদ দেওয়ান, ওর বাড়ি হচ্ছে বিক্রমপুর। তারপরে হচ্ছে মুন্না মিয়া, এটা হচ্ছে মানিকগঞ্জ। তা আল্লাহর রহমতে এই 10টা ভিসা ডেলিভারি পেয়ে গেছি ইনশাল্লাহ। আশা করি খুব শীঘ্রই এগুলো আল্লাহর রহমতে ম্যান পাওয়ার করে ফ্লাইট দিব। অনেকে আমারে বলেন যে সোহেল ভাই আপনি ভিসা করেন, ভিডিও দেন না কেন? আসলে শোনেন, ভিডিও আপলোড দিলে যখন হচ্ছে কারো ইনফরমেশন নেওয়া হয়, সেটা হচ্ছে ইউটিউবের রুলস ভায়োলেট হয়। নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করলে রুলস ভায়োলেট হয়, যার কারণে ওই ভিডিওগুলো আপলোড দিলে সেগুলো আবার হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়। এই কারণে হচ্ছে অনেক সময় আপনার ফ্লাইটের ভিডিও আপলোড করি না। তো যাই হোক, আজকে মালয়েশিয়ার যেহেতু ভিডিও, মালয়েশিয়া নিয়ে কথা বলি। শুরুতে যেটা বলবো সেটা হলো আমার যে ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকে, অনেকেই সরাসরি ফোন দেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাকে হোয়াটসঅ্যাপে ছাড়া কেউ ডিরেক্ট ফোন দেওয়ার দরকার নাই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনি কোন জেলা থেকে বলছেন, আপনার নাম এবং আপনার পাসপোর্টের একটা ছবি দিলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তারপরে আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব এবং গ্রুপ থেকে আমাদের কখন কোন কোম্পানির কাজ চলে, কোন দেশের কাজ চলে, সেটা আপনি অটোমেটিক জেনে যাবেন বাড়িতে বসে। অর্থাৎ আপনাকে ফোন দিয়া খবর নেওয়ার দরকার নেই, কারণ যখন যে কাজ আসে সেটা আমরা গ্রুপে দিয়ে দিই, গ্রুপ থেকে আপনি জেনে যাবেন। এটা হলো এক কথা। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আপনারা অধীর আগ্রহে আছেন, আপনারা জানেন যে এমওএ চুক্তি যেটা সেটা হয়ে গেছে এবং মাঝখানে বলছে যে এমওএ চুক্তি সংশোধনের। দেখেন, এমওএ চুক্তি সংশোধন করা সম্ভব না, কারণ হচ্ছে এই এমওএটা 2026 সাল পর্যন্ত কার্যকর। যদি 26 সালের আগে বাজার খুলতে হয়, তাহলে এই এমওএ চুক্তি সংশোধন করার কোনো ওয়ে নাই। সংশোধন করতে হলে কর্মী 26 সালের পরে যাবে। তো কর্মী 26 সালের পরে যাবে না, ইনশাল্লাহ অগাস্ট মাস থেকে, আমি আপনাদের কনফার্ম করছি, অগাস্ট মাস থেকে মেডিকেল হবে প্রথম সপ্তাহ থেকে আশা করি। আর যদি প্রথম সপ্তাহ না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহ থেকে মাসবি। এই ব্যাপারে আপনারা শিওর থাকেন। আর আরেকটা কথা বলবো যে আমি সবসময় বলি যে আমার অফিসে যারা বই দিবেন, গার্জিয়ান ছাড়া অফিসে আসার কোনো দরকার নাই। গার্জিয়ান ছাড়া অফিসে আসলে বই জমা নিব না। এর কারণ হলো একটাই, সেটা হচ্ছে পাসপোর্টের সাথে কারো কাছ থেকে 10 পয়সা নেই না, মেডিকেল ফিট হওয়ার পরও কারো কাছ থেকে 10 পয়সা নেই না। ভিসাটা যখন অনলাইন হয় তখনই কেবল আমি একটা পয়সা নেই, তাও সেটা ব্যাংকে কেন নেই? ব্যাংকে যখন পয়সাটা জমা দিবেন, আপনার কাছে একটা প্রুফ থাকবে যে আমি এই ব্যক্তিকে এই অ্যাকাউন্টে টাকাটা দিয়েছি। আমি যদি আপনার সাথে কোনো 2 নাম্বারই কোনো ঝামেলা করি, আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কারণ ব্যাংকের অ্যাকাউন্ট যখন খুলছি তখন আমার ডিটেলস দিয়ে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়েছে। এটা আদার্স অনেক এজেন্সি নিতে চায় না, কিন্তু আমি নেই। কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে আমার অফিস থেকে কোনো কর্মী যেন হয়রানির শিকার না হয়, কোনো কর্মী যেন ঝামেলা না পারে, কেউ যেন বিপদগ্রস্ত না হয়। আর আমি সবসময় বলি যে আমি যেই দেশেই কর্মী পাঠাই, কর্মী পাঠানোর আগে কর্মীর থাকার জায়গা, কর্মীর খাবার কে দিবে, কর্মীর বেতন কত, কর্মীর ওভারটাইম আছে কিনা, অর্থাৎ ইন টোটাল যে ফ্যাসিলিটিগুলোর ব্যাপার থাকে এগুলো আগে কনফার্ম হয়ে দেন হচ্ছে আমি সেখানে পাসপোর্ট জমা করি বা কর্মীর ভিসা করি।
এর কারণ হলো কোনো কর্মী যায় যদি বিপদে পড়ে, এটা তার বিপদ না, এটা আমারও বিপদ। আমার বিপদ এই কারণে, সে তো বিদেশে চলে গেল, তার পরিবার কি আমার অফিসে এসে চিল্লাচিল্লি করবে না, ঝামেলা করবে না, ঝগড়াঝাটি করবে না? কিন্তু আমি এগুলো একেবারেই অ্যালাউ করি না, একেবারেই পছন্দ করি না। যার কারণে আমি নিজে আমার তরফ থেকে সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার চেষ্টা করি, যাতে আমার কোনো কর্মীর বিপদ না হয়। তো যেহেতু আগামী মাস থেকে মেডিকেল হবে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এবার কর্মী নেবে 40,000 বাংলাদেশে। এটা হলো আসিফ নজরুল সাহেব বলছেন। আর বাংলাদেশে হচ্ছে আপনার লাইসেন্স আছে 2800। তো 2800 লাইসেন্স থাকলে যদি আপনার 2000 করে কর্মী পাঠায়, তাহলে 56,000 হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন, সঠিক জায়গা দেখে বইটা জমা দেবেন। আর আমার ব্যাপারে আমি বলি যে আমার এখান থেকে যে ব্যক্তির মেডিকেল হবে, যেই কাজের জন্য হোক না কেন, তার যদি ভিসা করতে না পারি, মেডিকেলের জরিমানাটা আমি দেব। আপনার যদি ভিসা করতে না পারি, আপনার জরিমানাটা আমি দেব। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিছু অপকর্ম করি না। যেমন ইতিমধ্যে যারা কলিংয়ের বই জমা দিচ্ছেন বা এখনও দিবেন, অনেকে হচ্ছে ভাই আপনাকে 1.5 লাখ টাকায় মালয়েশিয়া পাঠিয়ে দিব, তারপরে অনলাইন হলে কিছু টাকা নেয়, কলিং হলে কিছু টাকা নেয়, ই ভিসা হলে কিছু টাকা নেয়। স্টেপ বাই স্টেপ নেওয়ার পরে ফ্লাইটের আগে অথবা ই ভিসার পরে বলবে যে টাকা লাগবে 6 লাখ, নাহলে তোমার ফ্লাইট নেই। এখন তুমি গেলে দাও, না গেলে যে টাকা দিছে অফিস জরিমানা কাইটা নিবে। আমার কাছে সেই অপকর্মগুলোও নাই। অর্থাৎ ব্যবসা করব, আপনাকে আমি বললাম যে 2 লাখ টাকা লাগবে, যদি 2 লাখ টাকার কথা বলে দেই, আপনি অ্যারেঞ্জটা সেভাবেই করবেন। কিন্তু ফ্লাইটের আগে যদি আপনার কাছ থেকে আমি আরও 1.5 লাখ টাকা বেশি চাই, আপনি টাকাটা কোথায় পাবেন? কিডনি বিক্রি করবেন? আপনার তো প্রস্তুতি যেটা বলছি সেভাবেই রাখছেন। এখন ফ্লাইটের শেষ মুহূর্তে এসে যখন আপনার কাছে এই কথাগুলো বলা হয়, আমি মনে করি এই ধরনের কার্যকলাপগুলো যারা করে বা অতীতে যারা করছে, এরা ব্যবসায়ী না, এরা এক ধরনের ব্ল্যাকমেইলার। আর আমি এই উচিত কথা বলার জন্য অনেকেই হচ্ছে আমার পিছনে লাগে, অনেকেই হচ্ছে আমার গালি দেয়, অনেকেই হচ্ছে আমার অনেক কথা বলেন। বলতে পারেন, তো সমস্যা নাই। নিজে যতক্ষণ পর্যন্ত সৎ আছি, অনেস্ট আছি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ভয় নাই, আমার কোনো সমস্যাও নাই। যখন 2 নাম্বারই করবো, তখন আমার ভয় আছে। তো 2 নাম্বারই এখনও পর্যন্ত করি নাই, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। আর এই ধরনের চিন্তাভাবনাও নাই, এই ধরনের মন মানসিকতাও নাই। ঠিক আছে? তা এখন আমি বলি যে আমি কোন কোন কাজের জন্য বইগুলো জমা নিব। প্লান্টেশনের একটা কোম্পানি, টোটাল 700 কাজ। কোম্পানির নামগুলো আমি এখন বলছি না, 700 কাজ। এটার ইন্টারভিউ হবে, খুবই ভালো কোম্পানি। ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেবে। যারা ইন্টারভিউতে পাস করবেন তাদের হলো মাইগ্রাম স্লিপের টাকা জমা দিবেন, মাইগ্রাম স্লিপ উঠবে, তারপরে মেডিকেল করবেন, তারপরে ভিসা অনলাইন হবে, তারপরে টাকা পয়সা লেনদেন। এই 700 কাজ প্লান্টেশনের, এগুলোর জন্য আমি আগামী রবিবার থেকে শনিবার থেকে বই জমা নিব। আর কনস্ট্রাকশনের নিব A to A, মানে ডিরেক্ট কোম্পানি যেগুলো, এগুলোর বই জমা নিব 100। আর একটা ইলেকট্রনিক্স কোম্পানির জন্য আমি বই জমা নিব 100। ইলেকট্রনিক্স কোম্পানিটার ব্যাপারে লেনদেনটা একটু ভিন্ন, সেটা আপনারা যারা যাবেন বা যোগাযোগ করবেন আমি তাদেরকে বলে দিব এটা পেমেন্ট সিস্টেমটা। কারণ এটা চাইনিজ কোম্পানি, চাইনিজদের সাথে আমার যেভাবে কমিটমেন্ট হয়েছে, আমি সেভাবে পেমেন্ট নিব, সেভাবে ওদেরকে দিব। এবং অনেক ভালো মানের একটা কোম্পানি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন এরা অলরেডি জেনে গেছেন। এরপরে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপের কাজগুলো এবার বেশি হবে, এবং আমরা আল্লাহর রহমতে এই কাজগুলো অনেক বেশি পাবো। আর ফ্যাক্টরির, আদার্স ফ্যাক্টরির কাজ, ফার্নিচার ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, এই সমস্ত কাজগুলো আছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। যেহেতু কর্মী যাবে কম, অনেকেই আছেন বাছাই করেন যে আমাকে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি দিতে হবে, আমাকে ফার্নিচার দিতে হবে, আমাকে হলো জুস ফ্যাক্টরি দিতে হবে, আমাকে প্যাকেজিং ফ্যাক্টরি দিতে হবে। আপনি এইভাবে বাছাই করলে ভিসা পাবেন না। কেন ভিসা পাবেন না? আমার কথাটা যদি ভালো লাগে, শোনেন মনোযোগ সহকারে, তাহলে বুঝবেন। আপনি বই জমা দিয়েছেন ইলেকট্রনিক্সের জন্য, আরেকজন দিছে ফার্নিচারের জন্য, আরেকজন দিছে আপনার জুস ফ্যাক্টরির জন্য। এখন আমি এতগুলো কোম্পানির কাজ একসাথে নামাবো না, বা আমার পক্ষে সম্ভব না নামানো। আমি যে কোনো একটা ফ্যাক্টরির কাজ নামাবো। কিন্তু আপনি যখন বইটা দিবেন, তখন আমি যে স্টিকারে লিখে দিব কি আপনি যে ইলেকট্রনিক্স চাইছেন সেটার নাম। এখন আমার কাজ আসছে ফার্নিচার, আমি কি আপনার বইটা সাবমিট করব? আপনার মেডিকেল করছেন, ফিট রিপোর্ট ফিট আছে, আমি আপনার বইটা সাবমিট করব না। তার মানে কি? আপনার ভিসাটা দেরি হইলো, আপনার ভিসা পাইতে দেরি হইলো, ফ্লাইট হইতে দেরি হইলো। আর যখন আপনি বলবেন যে স্যার আমাকে যে কোনো একটা ভালো ফ্যাক্টরির ভিসা দেন, তখন হলো কি আমি আপনার ভিসাটা যখনই কাজ আসবে, যেই কাজে আসুক, যেই ফ্যাক্টরি আসুক, ওটাতে ঢুকাই দেব। আপনার ভিসাও দ্রুত হবে, আপনি দ্রুত যেতেও পারবেন। যেহেতু মালয়েশিয়া সকল কাজে, প্লান্টেশন, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, সব কাজে বেতন বেসিক 1700, এর বেশি 1 পয়সাও বেতন নাই। তো আপনি এত কোম্পানি বাছাই করে তো ভিসা পাবেন না।
এভাবে তো যাওয়া সম্ভব না। এই ভুলটা আপনারা করেন যারা সাধারণ মানুষ আছেন। আমি আশা করি আপনাদের এই ভুলটা ভেঙে যাবে এবং আপনারা এই ভুলটা সংশোধন করে নেবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে স্যার ওভারটাইম আছে কিনা। দেখেন ওভারটাইম আছে কিনা এটা তো আমি বলতে পারবো না বাবা। আমি তো কোম্পানির ফোরম্যান না, সুপারভাইজার না, এমডিও না, ম্যানেজারও না। আমি কোম্পানি থেকে চাহিদাপত্র সংগ্রহ করি, কোম্পানির যে সমস্ত ডকুমেন্টস আমার কাছে চাই আমি দেই, তারা আমাকে ওইগুলো ভিসাগুলো দেয়, আমি এখান থেকে ম্যান পাওয়ার করে ফ্লাইট দিই। কাজ করাবে কোম্পানি। কোম্পানির যদি কাজের চাপ বেশি থাকে তাহলে আপনাকে দিয়ে ওভারটাইম করাবে, যদি চাপ না থাকে তাহলে ওভারটাইম করাবে না। তো এখন আমি যদি আপনাকে ওভারটাইমের কথা বলে দিই যে আপনাকে প্রতিদিন 4 ঘন্টা করে ওভারটাইম হবে, পুরাটাই মিছা কথা, টোটালটাই মিছা কথা। এই জন্য আপনি হচ্ছে যখন বিদেশে যাবেন আপনি শুধুমাত্র বেসিক বেতনের হিসাব করে বিদেশ যাবেন, ওভারটাইমের হিসাব করে, অতিরিক্ত আয়ের হিসাব করে কখনোই বিদেশ যাবেন না। আর মালয়েশিয়া সহ যারা যেই কোনো দেশে যান না কেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকের নিজের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট বাধ্যতামূলক। যেই কোনো ব্যাংকে অ্যাকাউন্ট বাধ্যতামূলক। ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে যখন ম্যান পাওয়ারের জন্য বই জমা দিব তখন ম্যান পাওয়ার হয় না, এটা সরকার নিয়ম করছে। আর মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো দরকার নাই। মালয়েশিয়ার জন্য 18 বছর 1 দিন থেকে 43 বছর পর্যন্ত আমরা বই জমা নেই, কিন্তু 43 বছর যাদের বয়স তারা প্লান্টেশন, এগ্রিকালচার, কনস্ট্রাকশনের কাছে যেতে পারবেন। আর ফ্যাক্টরির জন্য আমি কারো কাছ থেকে 35 সর্বোচ্চ 36-এর উপরে বই জমা নেই না, নিব না। এর কারণ হচ্ছে আপনার বই জমা নিলাম যদি ভিসা করতে না পারি তাহলে আপনারও ক্ষতি, আমারও বদনাম। সুতরাং যেটা হবে না শুরু থেকেই বলে দিই, যেটা হবে না। আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়া, ঢাকায় দৌড়াদৌড়ি করানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর যেহেতু মেডিকেল শুরু হয়ে যাচ্ছে, আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা হচ্ছে অনুগ্রহ করে সরাসরি অফিসে চলে আসবেন, এসে বই জমা দিয়ে যাবেন। কারণ হচ্ছে এই বইগুলো জমা দেওয়ার পরে আমাদের অনেক কাজ থাকে, এগুলোতে স্টিকার লাগাইতে হয়, ডাটা এন্ট্রি করতে হয়, এক্সেল শিট তৈরি করতে হয়, এগুলো আমাদের অনেক কাজ থাকে। তারপরে কোন বইগুলো কোন ফ্যাক্টরিতে যাবে, কোনগুলো ইন্টারভিউ হবে, এগুলো বাছাই করতে হয়। আপনারা যদি মনে করেন যে আজকে সকালে বই দেবো কালকে সকালবেলা হইলো মেডিকেল, এটা সম্ভব না। মালয়েশিয়ার বইয়ের ভিসার জন্য, মেইন মালয়েশিয়ার ভিসার জন্য আগে হইলো বই জমা দিবেন, তারপরে মাইগ্রাম স্লিপ উঠবে, মাইগ্রাম স্লিপ ওঠার পর অফিস থেকে আপনাকে ফোন দিবে যে এখানে তাদের নাম আছে, আপনাদের মাইগ্রাম স্লিপ উঠছে, আপনারা মেডিকেল করে যান, তারপরে মেডিকেলে আসবেন। আবার অনেকে আছে বইয়ের সাথে টাকা দেন, এই ভুলটা করবেন না। আপনি বইয়ের সাথে টাকা দিলেন, আপনার মেডিকেল করলেন, মেডিকেলে আনফিট হয়েছেন, ভিসা হবে? ভিসা তো হবে না। তো মেডিকেলের সাথে আপনার বইয়ের সাথে টাকা দিয়ে লাভ হইল কি? লাভটা কী হলো আমাকে বলেন? আপনি তো আনফিট, ভিসা তো হবে না, তাহলে টাকাটাতে দিচ্ছেন, এই টাকাটার জন্য আবার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন। তা আপনারা কাজ করার আগে চিন্তা করেন। আমি সব সময় বলি যে দেখেন, এই বাজারটা, মালয়েশিয়ার শ্রম বাজারটা যখন শুরু হয়, যদি কর্মী যায় 3 লাখ, মেডিকেল করে 10 লাখ, 7 লাখ লোক টাকা পয়সা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে। এই ঘোরাঘুরির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। মালয়েশিয়া অথেন্টিক জায়গায় বই জমা দেন, যেখানে বই জমা দিলে ভিসা হবে সেইখানে যাচাই বাছাই করে যেই লাইসেন্সে আপনার ভালো লাগে, যেখানে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আমার দেন, আমার কাছে ভালো না লাগলে আমার চেয়ে বড় বড় ব্যবসায়ী ভালো ভালো লাইসেন্স, ভালো ভালো আরএল আছে, যাচাই বাছাই করে সেখানে দেন। কিন্তু যাচাই বাছাই করে নিজে অফিসে গিয়ে দেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এতে আপনি টাকা পয়সা নিয়ে হয়রানি হবেন না, ঘুরানি হবেন না, আপনি ঝামেলায় পড়বেন না, বিভ্রান্তি হবেন না, ঠিক আছে? তো আজকে অনেকগুলো কথা বললাম, যদি কোনো ভুলভ্রান্ত থাকে ক্ষমা করবেন। আর যেহেতু মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, এটা কনফার্ম, আপনারা ইনশাল্লাহ দ্রুত অফিসে আসবেন। আর আমাদের সাবা সারোয়াকের যে কাজগুলো ছিল ওগুলো অলরেডি অনেকগুলো হচ্ছে, আমাদের ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার কেডিএন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন খুব শীঘ্রই এগুলো আল্লাহর রহমতে আমরা কলিং পাবো, ই ভিসা পাবো এবং পর্যায়ক্রমে ফ্লাইট যাবে। আর আরেকটা কথা শেষে আবারও বলে দেই, আমাকে কেউ ডিরেক্ট ফোন দিয়েন না, অনুগ্রহ করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ। হোয়াটসঅ্যাপে 4টা নাম্বার দেওয়া থাকবে, 2টা আমার, 2টা হচ্ছে আমার স্টাফ বা আমার একটা ছোটো ভাই আছে, ওর নাম্বার দেওয়া থাকে। আর আমি অনেস্টলি কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করি। আমি কখনোই বলি না যে আমার ভিডিও শেয়ার করে দিন, লাইক করে দিন, এগুলো বলার দরকার হয় না। যার ভালো লাগে সে এমনিতেই করবে, আর ভালো না লাগলে তো আসলে কেউ করেও না। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এখনও পর্যন্ত অনেক দূর চলে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক অনেক দূর নিয়ে আসছে।
আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শয়তানের ধোকায় না পড়ি, আমার দ্বারা যেন জেনে শুনে বুঝে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে যেন আমি কারো ক্ষতি না করি, আর কোনো পরিবার যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমিও মানুষ, আমারও পরিবার আছে, আমার পরিবার যদি বিপদে পড়ে যেমন কষ্ট লাগবে, অন্য কারো পরিবার বিপদে পড়লে সেম টু সেম কষ্ট আমি অনুভব করি। তো আমি যেহেতু মানুষ, আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়, আল্লাহ পাক যেন সেই ভুল রাস্তায় আমার না নেয়, শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ পাক আমার হেফাজত করে, হেফাজত রাখে। আর আমাদের একজন যাত্রী আজকে সার্বিয়ার সবডিরে আসতে বলছিলাম, আসে নাই। একজন আসছে, ওনার নাম হইলো আমিনুল ইসলাম, সরিষাবাড়ি। আমিনুল ভাই আসছে, আমিনুল ভাই একটু দেখে নেন, এই পাশে আসেন। এ হচ্ছে আমাদের আমিনুল ভাই, দীর্ঘ 13 মাস পরে ভিসা পাইছে। অনেকে বলে যে সার্বিয়া বা ইউরোপের ভিসা 2 মাসে 3 মাসে দিয়ে দেয়। আমি সবসময় বলি যে ভিসা আমার আব্বাইও বানায় না, আমার মায়ও বানায় না। আমি কোম্পানি থেকে চাহিদাপত্র সংগ্রহ করি, সেগুলোর জন্য বই জমা দেই। যাদের ধৈর্য আছে, অডেল পরিমাণ ধৈর্য আছে, তারা ইউরোপের নাম নেবেন। যার ধৈর্য নাই, ও ইউরোপের নাম নেওয়ার কোনো দরকার নাই। এই ভিসাগুলো পাইতে 13 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই লোকগুলো 13 মাস অপেক্ষা করছে। একজন আসছে, 9 জন সামনে আসবে, সেদিন আবার 9 জনের ভিডিও দিব। আর আমি ইউটিউব চ্যানেলে ভিসাগুলো আপলোড দেওয়ার পর অনেকে আমাকে বলছেন যে 6 মাসের ভিসা। শুনেন, ভিসাটার মেয়াদ 6 মাস। এই 6 মাসের মধ্যে হচ্ছে কর্মীগুলোকে সার্বিয়ায় ঢুকতে হবে। ঢোকার পরে ইমিগ্রেশন থেকে একটা সিল মারে, সেটার মেয়াদ থাকে 3 মাস। সেই 3 মাসের মধ্যে আবার টিআরসি কাট করতে হয়। ঠিক আছে, যেমন মালয়েশিয়া গেলে চপ লাগে, সৌদি গেলে আকামা হয়, দুবাই গেলে পতাকা হয়, এগুলো। তা আপনারা আসলে যারা না জেনে কমেন্ট করেন, আমি তাদেরকে অনুরোধ করব বিনীতভাবে যে আপনারা জেনে শুনে বুঝে কমেন্ট করেন, না বুঝে কমেন্ট করার দরকার নাই। যদি না বুঝেন তাহলে হচ্ছে আমাকে প্রশ্ন করবেন, আমি যখনই সময় পাই আপনাদেরকে রিপ্লাই দিব। ঠিক আছে? তা আমিনুল ভাই খুশি? হ্যাঁ ইনশাআল্লাহ খুশি। খুশি তো? মন ভালো? যাক আলহামদুলিল্লাহ। আশা করি আগামী মাসে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট দিয়ে দিব, 10 জনের ফ্লাইট ইনশাল্লাহ একসাথে দিব। দি কাজীপুর ওভারসিজ লিমিটেডের গেঞ্জি এবং ক্যাপ দিব। ঠিক আছে? যেহেতু আমার আরএল প্রপোজ করা, আমার আরএল নাই, কিন্তু কাজ করার মতো সক্ষমতা আছে। কিন্তু আমার আরএল প্রপোজ করা, অর্থাৎ আমি সরকারের কাছে টাকা জমা দিয়ে রাখছি, সরকার আমার টাকা জমা নিছে, সেটার ডকুমেন্টস প্রুফ আমার কাছে আছে। সরকার আমার নাম, দি কাজীপুর ওভারসিজের নামটা হচ্ছে অ্যাপ্রুভ করছে। শুধু এখন আপনার নাম্বারটাই বাকি আছে। তো এখন এটা ছাড়াও আমার লাইসেন্স আছে, যেগুলোতে আমি কাজ করি। তো সেগুলোতে যারা অফিসে আসছেন ইতিমধ্যে তারা দেখেও গেছেন, জেনেও গেছেন, বুঝেও গেছেন যে সোহেল ভাইয়ের কি আছে না নাই। তো যাই হোক, সোহেল ভাইয়ের পাশে যারা আছেন, ভালোবাসেন, আপনাদেরকে মন থেকে অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই নাকি? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।